স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির ৩ অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে সকাল ৮টায় শুরু হয় লং মার্চ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে লং মার্চ কর্মসূচির ঘোষণা করে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর লং মার্চের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পৃথিবীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ হানিফ ফ্লাইওভার, কাঁচপুর, গাউছিয়া, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে। কর্মসূচিতে নেতাকর্মীরা যান গাড়িবহরে। পথে যোগ দেন বিভিন্ন জেলার শত শত নেতাকর্মী। আর পথে পথে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। লং মার্চের গাড়ি বহরে বিভিন্ন জেলা অতিক্রম করার সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তৃতায় তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই উগ্রপন্থী বিজেপির বিরুদ্ধে বলতে চাই, অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে কোনো সময় ছোট করা যায় নাই, এবারও যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকেনি। আজকেও বাংলাদেশে 1 ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দিবে, ধমক দিবে, এতে আমরা ভীত নই। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লং মার্চটি। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। লং মার্চের আরো খবর জানাবেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তিনি আছেন লং মার্চের সাথে। আরিফ, এখন কোথায় লং মার্চটি আছে এবং নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখছেন? দিশা, নেতাকর্মীদের অংশগ্রহণের কথা যেটা জিজ্ঞেস করেছেন সেটা উত্তর দিয়েই শুরু করতে চাই। নেতাকর্মী কিন্তু সকাল থেকে আমরা উপচে পড়া দেখেছি বা লক্ষণীয় দেখেছি। কারণ হচ্ছে শুধুমাত্র নয়াপল্টন নয়, যে নয়াপল্টন থেকে যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যে রওনা দিয়েছে এই লং মার্চ, সেখানে কিন্তু সড়কের প্রায় স্থানেই আমরা দেখেছি নেতাকর্মীদের ঢল দেখেছি বলা যায়। দুপাশেই শুভেচ্ছা জানিয়েছে, কেউ কেউ অংশগ্রহণ করেছে। এছাড়াও যে এখন ভৈরব পার হচ্ছে এই লং মার্চ, তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ভৈরবের যে আনুষ্ঠানিক একটি সংক্ষিপ্ত যে সমাবেশ করার কথা সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এরপর যেটা হচ্ছে আখাউড়ার উদ্দেশ্যে কিন্তু লং মার্চ যাত্রা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাড়ি এখানে সারিবদ্ধভাবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবেই কিছুটা যানজটের কারণে তাদের একটু ধীর গতি হচ্ছে। আর একটু জানতে চাই, আজকে যে লং মার্চ, এটা আসলে উৎসটা কি বা কি? ভারতের আগ্রাসন বিরোধী বাংলাদেশকে কেন্দ্র করে তারা যে অপপ্রচারগুলো মিডিয়াতে চালাচ্ছেন এবং তারা বাংলাদেশের অবৈধ যে স্বৈরশাসকের পতন হয়েছে, যেই স্বৈরশাসককে তারা আশ্রয় দিয়েছে, সেই স্বৈরশাসককে পুনঃস্থাপন করার জন্য তারা নানান ধরনের নেতিবাচক চক্রান্তের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছেন। এরই প্রতিক্রিয়ায় তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের তাদের যে আগরতলা, ওখানে বাংলাদেশের সহকারী হাই। আজকে আপনাদের কার্যক্রমটা শেষ হবে কি দিয়ে? আমরা আজকের এই কার্যক্রম নয়াপল্টন, ভৈরব এবং সর্বশেষ আখাউড়াতে 3টে স্পটে জনসভার মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েই আমাদের কর্মসূচি শেষ করব। শুনছিলেন দিশা যে এখানে মূলত এই ভারতের আগ্রাসন থেকে এবং কি যে নিপীড়িত বাংলাদেশ সাধারণ মানুষ রয়েছে, সবকিছু মিলেই এই উগ্রবাদের বিরুদ্ধে এই ধরনের লং মার্চের মাধ্যমে এই প্রতিবাদটি জানিয়েছে বিএনপির 3টি সংগঠন, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুবদল। তো এই ছিল দিশা এখান থেকে সবশেষ। দিশা, আরেক ধন্যবাদ আপনাকে।
কোনো চোখ রাঙানিকে আর পরোয়া করে না দেশের মানুষ, এমন মন্তব্য করে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ এবং রোডম্যাপ ঘোষণার পরই যৌক্তিক সময়ে নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ রাখার দাবি দলটির আমির ডক্টর শফিকুর রহমানের। সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ, রোডম্যাপ, সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা সহ ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের ভোটের ব্যবস্থার দাবি করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ আসে তার কাছ থেকে। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। ফ্যাসিস্টদের সতর্ক করে আমির আরও বলেন, দেশের মানুষ এখন আর কোনো চোখ রাঙানিকে পরোয়া করে না। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় আগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মজবুতভাবে ঐক্য। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, এমন আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি কেডম্যান। তিনি বলেন, না হলে তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি কেডম্যান। বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি কেডম্যান। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তারা ডেমোক্রেসি এবং রুল অফ লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য। বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে, স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া, পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী। গত দুদিন আমি আলোচনা করেছি, এখনো কিছু সংশোধন দরকার আইনের, অনেক কিছু করতে হবে এখনো। বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে, অনেক জটিল কেস এটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি। এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। বাংলাদেশের জুলাই-আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশী এই আইনজ্ঞ টবি কেডম্যান। And obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence. আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এই কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বুধবার সকালে রাঙামাটিতে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি। শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু অনিয়মে তা হয়নি।
বলেন, ফসল, ফল, ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের মানুষের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এ কারণে সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় যে কোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় সেনা বৈমানিকদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানী আর্মি এভিয়েশন গ্রুপের এভিয়েশন বেসিক কোর্স 13 এর ব্রেভেট এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান। এ সময় অফিসারদের তাদের প্রশিক্ষণ শেষে সেনা, নৌ ও পুলিশ বৈমানিক হিসেবে যোগ্যতা অর্জনের স্বীকৃতি স্বরূপ এই সার্টিফিকেট এবং ফ্লাইং ব্রেভেট প্রদান করেন সেনাবাহিনী প্রধান। এই বেসিক কোর্স 13 এর ফিক্সড উইং এর শ্রেষ্ঠ বৈমানিক লেফটেন্যান্ট আদনান রাকিব, বিএন রোটারি উইং এর শ্রেষ্ঠ বৈমানিক হয়েছেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল হাসিব, এসি এবং ইউএভি রেজিমেন্টের শ্রেষ্ঠ বৈমানিক ক্যাপ্টেন মোহাম্মদ ফাহিম আল জামান, ইএমই। বৈমানিকরা অনেক সাহসিকতার সাথে এই প্রশিক্ষণটি সম্পন্ন করেছে। এই প্রশিক্ষণগুলো তেজগাঁও পুরাতন বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার বাইরে চট্টগ্রাম আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস ও সৈয়দপুর বিমানবন্দর অস্থায়ী ক্যাম্প হতে পরিচালনা করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি শুধুমাত্র একটি নীতিগত বিষয় নয়, বরং এটি এখন একটি মৌলিক মানবাধিকারও, যেখানে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। রাজধানীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের প্রসারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ব্র্যাক ব্যাংকের আয়োজনে সম্মেলনে সহযোগিতা করে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং জার্মান সহযোগী সংস্থা GIZ। বক্তারা বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে থাকা ব্যবধান কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। বলেন, পর্যাপ্ত সহযোগিতার মাধ্যমে এনজিও এবং অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে। অপরিকল্পিত বিভিন্ন মেগা প্রকল্প এখন চট্টগ্রামের গলার কাটা। অভিযোগ উঠেছে, কোনো সংস্থার মতামত না নিয়ে বাস্তবায়ন করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প। নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নে এক্সপ্রেসওয়েতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে র্যাম্প। এতে এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচল কঠিন হওয়ার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে বন্দরে পণ্য পরিবহনে। আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামে অপরিকল্পিতভাবে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। এর মধ্যে অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন সহ লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইউলুপ ও ইউটার্নের বিষয়টি সামনে আসলে নকশায় যুক্ত করা হয় 15টি র্যাম্প। পরে অপরিকল্পিত 5টি র্যাম্প নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নাগরিকদের আপত্তি থাকলেও জিসি র্যাম্প ও হোটেল পেনিনসুলার সামনে প্রস্তাবিত র্যাম্পটি বাদ দেওয়া হয়নি। অপরিকল্পিতভাবে র্যাম্প নির্মাণ বন্ধের দাবি নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনদের। প্রজেক্ট ছিল যেটা একনেক অ্যাপ্রুভেল হয়েছে লালখান বাজার থেকে পতেঙ্গা, তাহলে সেটা কেন লালখান বাজার থেকে না তুলে জিসিতে আনা হচ্ছে? কোনো পরিবহন ব্যবস্থাপনা ছাড়া নিচের সড়কে কোথাও কোনো কিছু আপনার লাভ হবে না। নগরের অভিভাবক হিসেবে তাকে বলতে হবে যে আমার যারা জনগোষ্ঠী এদের মহা অসুবিধা হবে, সুতরাং আমি নবগর্পিত হিসাবে বলছি, দয়া করে যা খরচ করেছেন আর করেন না। তবে সিডিএ কর্মকর্তারা বলছেন পরিকল্পিতভাবেই নির্মাণ করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমাদের যে প্রজেক্টগুলো ছিল সবগুলো কিন্তু ফিজিক্যাল স্টাডি করে চুয়েট বুয়েট সবাই ইনভলভ ছিল। যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গিয়েছে, ওইটাকে তো কার্যকরী করতে হবে। ওটাকে কার্যকরী করার জন্য র্যাম লাগবে। এখন একটা গোষ্ঠী যদি এটা অপরিকল্পিত বলে, সেটা তাদের ব্যাপার, তারা কোন দৃষ্টিতে দেখছে। 4,298 কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও পর্যাপ্ত র্যাম্প না থাকায় জনস্বার্থে তেমন ব্যবহার হচ্ছে না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চ ভৈরব পার হয়ে এখন আখাউড়ার পথে রয়েছে। এই বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। আমরা কথা বলবো তার সাথে। রায়হান, আখাউড়ায় তো শেষ হবে লং মার্চ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দিশা, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন আছি লং মার্চের আখাউড়া স্থলে, যেখানে লং মার্চটি এখানে এসে সমাবেশ করবেন। আমরা এই মুহূর্তে যেটি জেনেছি, লং মার্চটি ভৈরব একটি সংক্ষিপ্ত একটি সমাবেশ শেষ করে এখন আখাউড়ার পথে রয়েছে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে এসেছেন। ধারণা করা হচ্ছে বেলা ৩টায় লং মার্চটি এখানে এসে পৌঁছবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে সকাল থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই সমাবেশ স্থলে কিন্তু আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই জেলা, উপজেলা এবং আশেপাশের যেই জেলার নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন। তবে আমরা ধারণা করছি ৩টার ভিতরেই কিন্তু লং মার্চটি এখানে এসে পৌঁছাবেন এবং সেই সাথে আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি। আপনি জানেন যে কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে কিন্তু এই লং মার্চটি এখানে আসছেন এবং সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে এই লং মার্চ কেন্দ্র করে যেহেতু একটি সীমান্তবর্তী এই উপজেলার অবস্থান, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে সীমান্তে বিজিবি টহল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নিয়মিত যেই বিজিবি টহল ছিল সেই ক্ষেত্রে কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে বিজিবির সিও জানিয়েছেন এইখানে কিন্তু 4 প্লাটুন অতিরিক্ত বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের এই লং মার্চ কিংবা সম্মেলন কেন্দ্র যাতে করে কোনো ধরনের কোনো উত্তেজিত পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হিমেল বাতাসে কাঁপতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়। সেই সাথে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার দাপট। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়কগুলো, রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। কুয়াশার সাথে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। সকালে জয়পুরহাট সহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। মাগুরায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। শীতের এই তীব্রতা আরও 2-1 দিন থাকতে পারে বলে জানা গেছে। এদিকে রাজধানীতেও রাত থেকে বইছে শীতের হাওয়া। সকাল থেকেই কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীত উপেক্ষা করে জনজীবিকার তাগিদে বের হয়েছে মানুষ। অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া, পাটুরিয়া এবং শরীয়তপুর, চাঁদপুর নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। টিকে গ্রুপের আয়োজনে বগুড়ায় হয়ে গেল হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন। পুষ্টি ভার্সেস লাইফ নামে এই প্রতিযোগিতায় অংশ নিতে হাফেজে কোরআনের শিশুরা ছুটে আসেন বগুড়া ছাড়াও গাইবান্ধা, নাটোর, সিরাজগঞ্জ সহ উত্তরের বেশ কয়েকটি জেলা থেকে। কণ্ঠে ছড়াক পবিত্র বাণী স্লোগানে দেশব্যাপী উদীয়মান হাফেজদের অসাধারণ প্রতিভা অন্বেষণের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ডিবিসি নিউজ। ফাহিম সরকার দৃষ্টি প্রতিবন্ধী শিশু হাফেজ, কণ্ঠে দৃঢ়তা দিয়ে জয় করেছেন নিজের প্রতিবন্ধকতা। ফাহিমের বয়সী এমন শতাধিক শিশু কিশোরের মিলন মেলা বসেছিল দিনভর বগুড়ার জামিননগর এলাকায় মদিনায় হিফজুল মাদ্রাসা চত্বরে। হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে আসা এই হাফেজরা সারাক্ষণই ডুবেছিলেন কোরআনের বাণীতে। আমার একজন বন্ধুর মাধ্যমে এখানে এসেছি। আমি গোবিন্দগঞ্জ থেকে আসছি। আমি সর্বপ্রথম হেফাজত কোরআনে গেছিলাম। এমন প্রতিযোগিতায় সন্তানদের অংশগ্রহণে অভিভূত অভিভাবক ও শিক্ষকরাও। এখানে আসছি আমার ভাগিনাকে নিয়ে আসছি, আশা করতেছি খুব ভালো কিছু করবে। আমি আশাবাদী যে বাচ্চারা ইনশাল্লাহ প্রতিযোগিতায় ভালো নাম্বার পেয়ে এগিয়ে যাবে। সম্পূর্ণ 30 পারা কোরআনে কারীম হিফজ করে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অন্যান্য জেলার মতো বগুড়াতেও অনন্য প্রতিভার সন্ধান মিলেছে বলে জানান বিচারকরা। আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একেবারে আন্তর্জাতিকভাবে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে সেইভাবে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বাচ্চারা এখানে অনেকটাই ভালো করতেছে। ফুটন্ত গোলাপের মতো যেন সৌরভ
কোরআনের এই নূর আলো যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে, খুব সূক্ষ্মভাবে আমরা পরিচালনা করতে চেষ্টা করতেছি। উদীয়মান হাফেজদের তেলাওয়াত দক্ষতা সারা বিশ্বে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে রংপুর 12 তারিখে, ওইদিকে আমাদের চিটাগাংও চলছে। কোরআনের যে বাণীটা আছে সবার মধ্যে আর কি ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের মেন উদ্দেশ্যটা। চূড়ান্ত পর্বে বিজয়ীদের বিদেশে স্কলারশিপের সুযোগ দেবে টিকে গ্রুপ। 5 লাখ টাকা পুরস্কারের পাশাপাশি থাকছে পরিবার সহ ওমরাহ পালনের সুযোগ। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। যখন নতুনভাবে এগিয়ে যাওয়ার আশায় সিরীয়রা খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, তখন হামলা জোরদার করেছে ইসরায়েল। 48 ঘন্টায় অস্ত্র এবং গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি সহ সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে 480টি হামলা। এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই এই তথ্য নিশ্চিত করেছেন। বিজয়ের আমেজ শেষ না হতেই একের পর এক হামলার সম্মুখীন সিরিয়া। শরণার্থীদের দেশে ফেরার স্বপ্ন ঘুরে বালি ইসরায়েলি আগ্রাসনে। বাশার আল আসাদ সরকারের পতনের পর নতুনভাবে দেশ গড়ার স্বপ্নে সিরীয়রা আবারও চালু হয়েছে দোকানপাট, খুলেছে ব্যাংক। বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে তৎপর প্রশাসন। এরই মধ্যে চলছে ইসরায়েলের তাণ্ডব। 48 ঘন্টায় সিরিয়ায় 480টি হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। লক্ষ্যবস্তু করা হয় নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র। হামলায় ধ্বংস হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আহ্বান জানানো হয়েছে সবাইকে শান্ত থাকার। সিরিয়ায় স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন। সবাই ধৈর্য ধরুন। আমরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নাগরিক পরিষেবা চালু করার চেষ্টা করছি। কাজ করছি সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করতে। হামলার কথা স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে বিদ্রোহীদের দখলে না যায় সেজন্যই এই পদক্ষেপ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। এমন বিপর্যয়ে সিরীয় শরণার্থীদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে ইউরোপের বিভিন্ন দেশ। আর তাদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আসাদ সরকারের পতনের পর এ পর্যন্ত সিরিয়ার গোলান মালভূমি ও হারমন পার্বত্য অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আর গেল রবিবার দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় চালানো হয় হামলা। দক্ষিণ কোরিয়ায় বন্দী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ন হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার দেশটির বিচার মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অফিসে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। জব্দ করা হয়েছে মার্শাল ল জারির রাতে মন্ত্রিসভার বৈঠকের গুরুত্বপূর্ণ নথিও। চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় আকস্মিক সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এরপরই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। প্রেসিডেন্টের এ ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেন পার্লামেন্ট সদস্যরা। কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব উঠলেও ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের বাধার মুখে তা ভেস্তে যায়। তবে এখনও দেশটিতে প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে বিক্ষোভ চলছে। প্রেসিডেন্টকে সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার অভিযোগ উঠলে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টকে জানানো হয়েছে, কিম ইয়ং হিউন মঙ্গলবার গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তাকে প্রহরীদের একটি কক্ষে রাখা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অফিসে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। মার্শাল ল জারির রাতে মন্ত্রিসভার বৈঠকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। অবশ্য তল্লাশির সময় অফিসে ছিলেন না প্রেসিডেন্ট। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।
এনসিএল এর প্রথম দিনের ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল সিলেট বিভাগ। ঢাকার বিপক্ষে মাত্র 52 বলে টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন জিসান আলম। তার ব্যাটিংয়ে ভর করে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 4 উইকেটে 205 রানের সংগ্রহ দাঁড় করায় সিলেট। এদিন ম্যাচে জিসানের শুরুটা হয়েছিল ধীর স্থির। ওপেনিংয়ে নেমে 27 বলে 26 রানে অপরাজিত ছিলেন। তারপরই শুরু করেন ব্যাটিংয়ের ঝড়। 39 বলে পূরণ করেন প্রথম হাফ সেঞ্চুরি। পরে সেঞ্চুরি স্পর্শ করতে লাগে মাত্র 13 বল। পরে ঢাকার কাছে 6 উইকেটে ম্যাচে হারে তার দল সিলেট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে আছে বেশ কটা ম্যাচ। ইউভেন্টাসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। ইউসিএল এর আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। অন্য ম্যাচে আর্সেনাল আতিথেয়তা দেবে মোনাকোকে। সবগুলো ম্যাচ শুরু হবে একই সময়ে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়মে সরাসরি শেষ 16 কিংবা প্লে অফের জন্য হলেও পরের ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই ম্যান সিটি আর ইউভেন্টাসের। সেই লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। নিজেদের মাঠ অ্যালিয়েন্স স্টেডিয়ামে সিটিজেনদের আতিথেয়তা দেবে তুরিনের বুড়িরা। মৌসুমটা ভালো কাটছে না গার্দিওলার। 26 অক্টোবর সাউদাম্পটনকে হারানোর পর খেলা 9 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ম্যান সিটি। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের গোছাতেই ব্যস্ত পেপ গার্দিওলা। লা লিগার পারফরম্যান্সটা এখনো ইউরোপ সেরার মঞ্চে দিতে পারেনি কাতালানরা। 5 ম্যাচে বার্সার পয়েন্ট 12, তবে খুব বেশি পিছিয়ে নেই ডর্টমুন্ডও। বার্সার সমান পয়েন্ট নিয়ে এক ধাপ পরেই আছে তারা। সে কারণে ইদুনা পার্কে কাউকেই ফেভারিট মানছেন না ডর্টমুন্ড কোচ নুরি সাহিন। তবে মৌসুমের শুরুতেই বাভারিয়ানদের 4-1 গোলে হারিয়েছিল হ্যান্সি ফ্লিকের বার্সা। সে কারণে আত্মবিশ্বাসী ফ্লিক প্রস্তুত ডর্টমুন্ডের ডেরায় আবারও জয়ের নিশানা উড়াতে। একই সময়ে আর্সেনাল আতিথেয়তা দেবে মোনাকোকে। 5 ম্যাচে আর্তেতার দলের পয়েন্ট 10, তার নিচেই আছে মোনাকো। তবে নকআউটে ওঠার জমে ওঠার লড়াইয়ের আগে দলের খেলোয়াড়দের ইনজুরি নিয়ে চিন্তিত আর্সেনাল কোচ। এই ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না গ্যাব্রিয়েল, রিকার্দো ফিউরি, টিম্বার, পার্তেইরা। চোটের লম্বা তালিকাকে সামলে ঘরের মাঠে পয়েন্ট যোগ করাটাই চ্যালেঞ্জ লায়নদের জন্য। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জ ও ঝালকাঠিতে কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করেন জেলার নেতাকর্মীরা। অন্যদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আয়োজন করা হয় শোভাযাত্রা এবং আলোচনা সভার। ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ বিভিন্ন অভিযোগে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান সহ 6 জন র্যাব সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারক। চট্টগ্রামে শুরু হয়েছে 6 দিনব্যাপী বিজয় মেলা। সকালে নগরীর কাজীর দেউরির উন্মুক্ত মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই মেলা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। পঞ্চগড়ের সদর উপজেলায় 2000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক সার্জিস আলমের পক্ষ থেকে কামাত, কাজলদিঘি ইউনিয়ন এবং হাড়ি ভাষা ইউনিয়নে এসব কম্বল দেওয়া হয়। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস। সকালে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসক, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে কুষ্টিয়া মুক্ত দিবস। সকালে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দোয়া এবং আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।